আমি মাহির, আপনারা শুনছেন ভূত কথার নতুন একটা এপিসোড। আমাদের আজকের এপিসোডে 3টি সত্য ঘটনা রয়েছে। আমাদের প্রথম গল্পটি আমরা শুরু করছি। ঘটনা যার কাছ থেকে শোনা আমি তার মতোই করেই বলছি। সময়টা 2016 সালের রমজান মাসের কোনো একদিন। আমার নাম রশিদ আকবর, পেশায় একজন রিক্সা চালক। সারাদিন রোজা রাইখা রিক্সায় প্যাডেল মারি। দিন শেষে ক্লান্ত হইয়া ইফতার আগেই আমার দল কলোনিতে ফিরি। আমার জীবনে মেলা ভূত পেতের কিচ্ছা কাহিনী শুনছি, কিন্তু জীবনে দেখি নাই, তাই বইলা বিশ্বাসও করতাম না। কিন্তু আমার সচক্ষে ঘটনা দেখার পর ভূত আছে এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, আসল ঘটনাটা বলি। সেদিন সেহরি খাইয়া রিক্সা নিয়ে বের হমো, তখনই পিছন থেকে বউ ডাক দিল। আকাশের অবস্থা ভালো না, আজ যেন না যায়। কি করার, আমার রিক্সা চালক, ঝড় তোফান যাই থাকুক, পেট চালাতে বাইরে যাওয়া লাগবই। মন টানে না, তারপরও রিক্সা নিয়ে বের হলাম। যখন আমি রিক্সা নিয়ে বাজারের কাছে গেলাম, তখন একজন লম্বা হুজুর লোক আমার রিক্সায় উঠলো। কোথায় যাবে জিজ্ঞাসা করলে কিছু বলে না, শুধু বললো অনেক দূর। কি হো, যাবি তো? আমি মাথা নাড়ালাম। টেকা দিলে আমি সব জায়গায় যাইতে রাজি। সে সকাল থেকে লোকটারে নিয়ে ঘন্টার পর ঘন্টা রিক্সায় প্যাডেল মারতেছে। দেখি থামার কোনো নাম গন্ধই নাই। এক সময় প্যাডেল মারতে মারতে বিরক্ত হইয়া পিছনে ফিরা কই, আপনি যাবেন কই? লোকটা চোখ বড় বড় লাল করে বলল, তোকে তো বলছিলাম অনেক দূর, পুরো রাস্তায় আর পিছনে ফিরবি না। আমি মাথা সায় দিয়ে আর কিছু বললাম না। আমি সামনের দিকে রিক্সা চালাচ্ছি, পিছন থেকে দুরুদ জিকির সূরা তিলাওয়াত শুনতে পাচ্ছি, খুব চিকন কণ্ঠে আর মিহি সুরে, যেন মধু আছে কম। আমার 30-32 বছরের জীবনে এত সুন্দর তিলাওয়াত আগে কখনো শুনি নাই। এক সময় আমার যেন ক্লান্তি কেটে গেছে। আমি জোরে জোরে প্যাডেল মারতে থাকি। রিক্সা চলতেছে খুব জোরে। এক সময় জোহরের আজান দিলে একটি মসজিদের কাছে হুজুর রিক্সা থামাতে বলে। আমি আর উনি উজু করে নিলাম নামাজের জন্য। মসজিদের অনেক মুসল্লি, এত মুসল্লি মসজিদে আগে দেখি নাই। সবাই লম্বা লম্বা সাদা জুব্বা ড্রেস পরা, আর জায়গাটাও আমার অচেনা। সবাই হুজুরকে জায়গা করে দিলেন নামাজ পড়াতে। উনি ইমামতি করলেন, আমি একেবারে পিছনের কাতারে দাঁড়ালাম। নামাজের ভিতরে আমি যেন তলিয়ে গেলাম। এত ভালো লাগা আগে লাগেনি। নামাজ শেষ করে রিক্সা উঠে পড়লাম। এর ফাঁকে আর কোনো কথা বলে নাই, শুধু একটা কথা বলতে শুনলাম, নামাজের মতো শান্তি আর কিছুতে নেই। আর সেই আবার অনবরত প্যাডেল মেরে চলতেছি। মাঝে মাঝে রাস্তায় কোনো মোড় আসলে উনি নির্দেশ দেয় ডানে বামে যাওয়ার। এক সময় দুপুর ঘনিয়ে বিকেল হয়, আমার শরীর ভেঙ্গে গেছে আর চালাইতে পারতেছি না। তখন উনি বলে, থাম এখানে। রিক্সা থামায়। এ কি, এখানে তো কোনো রাস্তাঘাট নাই, শুধু মান ঘাট আর মাঠ। আর মাঠের শেষের দক্ষিণে একটা সরু খাল আছে। হুজুর লোকটি রিক্সা থেমে নেমে বললেন, তুমি এখানে থাকো, আমি আসতেছি। বলেও আমার পিছে পিছে এসো না। আমি বললাম, আপনি যান কই? এখানে তো কিছু নাই। উনি শুধু হাত দিয়ে ইশারা করলেন রিক্সায় বসে থাকতে। উনি একটু বাদে আসতেছে। তারপর আমি ওনার যাওয়ার দিকে চেয়ে রইলাম। উনি যত দূরে যাচ্ছে মনে হচ্ছে যেন তত বড় হচ্ছে। আমি খুব ভয় পাই। এক সময় আর ওনাকে দেখতে পাই না। প্রায় 20-30 মিনিট কাইটা গেল, কিন্তু হুজুরের আসার কোনো নাম গন্ধ নাই। রিক্সায় বসতে বসতে আমি চিন্তা করলাম, এই লোকটা তো আমার ভাড়াও দিল না। কোন জায়গায় আয়না মাঠের মাঝখানে দাঁড় করায় চলে গেল। এক সময় আমি খুব ভয় পাই। চারিদিকে শুধু মাঠ, আর আমি একা রিক্সা নিয়ে বসে আছি। এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে। ক্ষুধা ক্লান্তি ভয় নিয়ে আমি রিক্সায় জড়সড় হয়ে বসে আছি। তারপর আমি ভেবে নিলাম হয়তো ওই লোক আর আসবে না। আশেপাশে মসজিদ পাইলে ইফতার কইরা মসজিদে কাটামো রাতটা। যেই ভাবা সেই কাজ। অনেকক্ষণ খুঁজলাম, কিন্তু মসজিদটা দূরের কথা, কোনো মানুষেরও দেখা পাইলাম না। সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণে হয়তো ইফতারের সময় হয়েছে। আমি মাঠের শেষ প্রান্তে খালটার দিকে গেলাম পানি খাবো বলে। তখন আমার জীবনের সেরা আজীব ঘটনা দেখলাম না। আমি দেখলাম যে সেই হুজুর খালের পানির উপর 4টা মহিলার সাথে দাঁড়ায় আছে। 4জন মহিলারই বোরকা গায়ে দেওয়া, লাল নীল সাদা কালো বোরকা পরা। হুজুর মহিলাদের হাতে বাজারের ব্যাগের মতো কিসের ব্যাগ দিতেছিল। তবে আমার মনে হয় ওইগুলোর বাজারের ব্যাগ, কিন্তু 100% শিওর না কিসের ব্যাগ ছিল। আমি অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। এটা দেখে যে পানির উপর মানুষ দাঁড়াইয়া আছে, তখন মহিলা ওগুলো হঠাৎ আমাকে দেখে ফেলল। হুজুর পিছনে ফিরে আমার দিকে তাকাইল। উনার মুখ কি বিভৎস আর ভয়ঙ্কর, লম্বা লম্বা পায়ে আমার দিকে আসতেছিল। আর মহিলাগুলি বিশাল বিশাল সাপ হইয়া আমার দিকে আসতেছে। এটা দেখার পর আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। পরদিন সকালে চোখ খুলে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। আমার মাইয়া ডাকাডাকি করতেছে, আব্বা আব্বা। একটু পরে আমার জ্ঞান ফিরছে। পুরো কলোনির সব ভাইয়া ইচ্ছা জ্বর হইয়া গেছে আঙ্গ ঘরে আমার দেখবার লাইগে।
তারা হগলে বলা বলি করতেছে আমার নাকি আজ 3 দিন কান নেই। আমি আমার বউরে কইলাম আমি এখানে আইলাম কিভাবে। কইলো আমার শালা আমারে নিয়ে আইছে, রাঙ্গামাটিতে গাড়ি চালাইতো, মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে, তখন মসজিদ আমারে পাইছে, আমি অচেতন হইয়া পইরা আছি, কে বা কারা আমারে রাইখা গেছে, কিছু জানে না, তারপরও আমার নিয়ে আইলো। আর আমার কলোনি হইল চিটাগং। আমার শালা বড় হুজুর নিয়ে আইছে, হুজুর সব কিছু শুনে বলল এটা কোনো বড় নামাজি জিন অথবা জিনের বাচ্চা ছিল, তোমার কোনো ক্ষতি করতো না, কিন্তু তুমি দেখে ফেলাতে এমনটি হয়েছে। আর জিনের সাথে পানির উপর মহিলাগুলো জিনের বউ অথবা তার আত্মীয় স্বজন ছিল। আমি দেখে ফেলার ফলে ভয়ঙ্কর রূপ নিয়েছে। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আমি বাড়ি থেকে যখন বের হয়েছি তখন আমার পকেটে ছিল বেশি হইলে 20 টাকা। আর আমার শালাবাবু যখন আমার অচেতন অবস্থায় পায় তখন আমার পকেট ভর্তি প্রায় 12,000 টাকা পায়। এরপর থেকে আমি রিক্সা চালানো ছাইড়া দিই। জিনের দেওয়া টাকাগুলো দিয়ে আমাদের এখানে ছোট একটা হোটেল দিই। আর আমার ছোট ওই হোটেল এখন চট্টগ্রাম জেলার বড় নাম করা একটা রেস্টুরেন্ট। আমাদের প্রথম ঘটনাটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের দ্বিতীয় ঘটনাটি আমরা শুরু করছি। যাদের দাদা দাদি এখনও বেঁচে আছেন তাদের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা জিনিস শোনাননি, তাদের মতো দুর্ভাগ আর নেই। আমি কিন্তু ওইসব দুর্ভাগার কাতারে নেই। আমি শুধু দাদির কাছ থেকে নয়, দাদির বোনের কাছ থেকেও শুনেছি তার জীবনে ঘটে যাওয়া সব অদ্ভুত গল্প। আজ থেকে প্রায় 5 বছর আগে তার কাছ থেকে শোনা অদ্ভুত গল্প আজ আপনাদের বলবো। সেদিন থেকে 30 বছর আগে ঘটে যাওয়া দাদির জীবনে অদ্ভুত একটা গল্প আমাকে শোনান। আগেই বলিনি, আমাদের জেলার প্রধান ডুম দুলাল মিয়া, যিনি মৃত মানুষকে কেটে ময়নাতদন্ত করেন, আমার দাদির সম্পর্কের ভাই হন। একদিন আমার ওই দাদির মেয়ের বাড়ি কাকচিড়া থেকে তার বাড়ি কদমতলা আসছিল। এখানকার মতো এই সময় গাড়ির ব্যবস্থা না থাকায় তিনি হেঁটেই আসছিলেন। দূরত্ব অনেক হওয়ায় জেলা শহরে আসতেই রাত হয়ে যায় তার। কি আর করা, একা এক বাড়ির পথে যাবার সাহস না করে চলে গেলেন শহরের কলোনিতে তার ভাইয়ের ডুম দুলালের বাসায়। তিনি বাসায় যাওয়ার পরে হাসি খুশি সবাই। আমার দাদির ভাই ডুম দুলালের ঘর রুম ছিল একটা। ঘরটির অবস্থান ছিল নদীর একেবারে পাশে। বলতে গেলে দূর থেকে ঘরটা দেখলে মনে হবে ভূতের কোনো বাক্স যেন। তার আর্থিক অবস্থা ভালো না থাকায় জরাজীর্ণ ওই এক রুমের ঘরেই তিনি ও তার স্ত্রী থাকতেন। জরাজীর্ণ ঘর হলো সেদিন রাতে 3 জনের হাসি তামাশার কোনো কমতি ছিল না তাদের। কিন্তু ভাইয়ের বাড়ির এই হাসি খুশি আবহাওয়াটা যে এই 3 জনের বাইরে আরেক লোক শেষ করে দিবে তা কখনো জানতেন না কেউ। যা হোক, রাত তখন 8টা, খাবার খেয়ে শুতে যাবেন সবাই। তবে একটা সমস্যা ছিল, ঘর একটা, সেই ঘরে শোয়ার খাটও ছিল একটা, কিন্তু মানুষ 3 জন। তাই অতিথি হিসাবে দাদিকে ঘুমোতে দেওয়া হলো খাটে, আর দাদির ভাই আর তার স্ত্রী ঘুমালো নিচে, মানে খাটের পাশে মাটিতে। এই সময় দুলাল বলল, আপা আমরা 2 জন নিচে ঘুমাই, কারণ আমাদের ঘরে একটা লাশ আছে, লাশটা খাটের নিচে আছে, কালকে এটা কাটতে হবে, আপনি আবার ভয় পাবেন না, একদিন আমাদের সবারই মরে যেতে হবে, তাই লাশকে ভয় পাওয়া কিছুই নেই। এই বলে তারা স্বামী স্ত্রী ওই লাশের পাশে মাটিতে মাদুর পেতে ঘুমিয়ে পড়ল। তাদের কাছে এমন মনে হয় যেন লাশটি কোনো মানুষের নয়, ওটা কোনো একটা মৃত মুরগির দেহ। তাদের কাছে লাশটা মুরগির মনে হলেও আমার দাদির কাছে কিন্তু মুরগি নয়, লাশের থেকেও বড় কোনো ভয়ঙ্কর কিছু মনে হলো। ওই সময়টার কথা বলতে গিয়ে দাদি বলে, তখন যেন মনে হচ্ছিল আমি অর্ধেক মরে গেছি। যখনই বালিশের মাথা রাখি তখনই মনে হয় আমি যেন লাশের বুকের উপরে মাথা রাখছি। ইচ্ছে হচ্ছিল পাখির মতো উড়ে নিজের বাড়ি চলে যায়। সেদিন পুরো রাত আমি কিভাবে কাটিয়েছি তা আমার মনে নেই। আমি সেদিন বেঁচেছিলাম নাকি মরে গিয়ে আবার ভোর রাতে বেঁচে উঠেছিলাম তাও জানি না। দাদির কাছে বাস্তব গল্প শুনে ডুম দুলালের দুঃসাহস কত এবার নিজে দেখার ইচ্ছা হল। আমাদের জেলায় ডুম দুলালকে এক নামে সবাই চেনে, তিনি যে কতটা সাহসী তা কম বেশি সবারই জানা। দাদির কাছে ওই ঘটনা শুনে চিন্তা করলাম এবার আমি নিজেই যাব তার কাছে, সরাসরি শুনবো তার কাছ থেকে অদ্ভুত সব বাস্তব গল্প। খোঁজ নিয়ে জানা গেল তিনি জেলার চরকলোনিতে এখন আর থাকেন না। এখন তিনি থাকেন ঢলুয়া পটুখালীতে সরকারিভাবে দেয়া লাশ কাটার ঘরে। একদিন দুপুরে ছুটে গেলাম জেলার প্রধান ময়নাতদন্ত ঘরে। ওখানে গিয়ে দেখলাম অদ্ভুত এক কাণ্ড। প্রধান সড়ক থেকে বাগানের মাঝ দিয়ে ভাঙ্গা জোড়া ইটের সড়ক পার হয়ে ওই লাশ কাটার ঘর। বাড়িটি 2 রুম বিশিষ্ট। 2 রুমেই লাশ কাটা ঘরের আদলে তৈরি, মানে লাশ কাটার জন্য 2 রুমেই একটি করে সিমেন্ট ও টাইলস দিয়ে তৈরি 2টি করে খাট।
যার উপরে লাশ রেখে কাটাকুটি চলে, মানে ময়নাতদন্ত করা হয়। আমার জন্য অবাক হওয়ার ঘটনা হলো, ঘরের পশ্চিম পাশের রুমটায় কাটা হয় লাশ। এছাড়াও পচা ও গলিত লাশগুলো দিনের পর দিন রাখা হয় ওই রুমে। আর পূব পাশের রুমেই থাকেন ডুমদুলাল। লাশ কাটার জন্য তৈরি খাটেই ঘুমান তিনি। তিনি শুধু লাশই কাটেন না, পাশাপাশি তিনি কবিরাজ হিসেবেও বেশ পরিচিত। তার সাথে কথা বলতে বলতে অনেক সাহস করে পূব পাশের রুমে ঢুকলাম। ওই ঘরে ভয় পাওয়ার মতো অনেক কিছুই তিনি রেখেছেন। রুমের চারপাশে সাজিয়ে রেখেছেন অদ্ভুত সব জিনিসপত্র। কাচের বোতলে তেলের মধ্যে ডুবিয়ে রেখেছেন 5-6 মাসের বয়সের মৃত শিশুদের দেহ। জানতে চাইলে তিনি বলেন, নারী লাশের পেটে থাকা ওইসব শিশুর দেহ আমি রেখেছি, ওইগুলো আমার কবিরাজের কাছে প্রয়োজন হয়। লাশ রাখার পাশে রুমেই আপনি নিজেই থাকেন, অদ্ভুত কোনো ঘটনার সাক্ষী আপনি হয়েছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে আচমকায় অট্ট হাসিতে ডুমদুলাল বললেন, এ আর নতুন কি, ওসব ঘটনা আমার সামনে প্রতিদিনই ঘটে। বিশেষ অনুরোধে চেপে ধরলাম তাকে সেসব ঘটনার কিছু বলার জন্য। তেমন গুই গুই না করেই তিনি বলা শুরু করলেন। সেসব কাহিনীর একটা আজ বলবো আপনাদের। 2007 সালের 15 নভেম্বর, ওই দিন পশ্চিম পাশের রুমে একটি লাশ ছিল। রাতে শুরু হয় ভয়ানক ঘূর্ণিঝড়। ডুমদুলাল তার পরিবারের সবাইকে নিয়ে চলে যান ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে। পরের দিন ওই লাশটা ঘরে এসে দেখেন ঘরের তালা ঠিকই আগের মতোই আছে। রুমের জানালা তো আগেই নেই, তাই রুমের জিনিসপত্র কিংবা লাশ পানিতে ভেসে যাওয়ার কথা না। কিন্তু সেদিন ঘটনা ঘটল উল্টো। ওই দিন রুমের দরজা খুলে দেখা গেল ঘরে থাকা লাশটি আর নেই। আশেপাশে বহু খোঁজাখুঁজির পরেও লাশটি পাওয়া গেল না। যে ঘরে দরজা ছাড়া শুধু পানি যাওয়ার 2 ইঞ্চি পরিমাণে ফাঁকা ছাড়া ভেতর ঢোকা বের হওয়ার আর কিছুই নেই, সেই ঘরে থেকে কিভাবে একটি আস্ত লাশ উধাও হয়ে গেল? বাকি অন্য সব জিনিসপত্র যার যার স্থানে আছে, কেন এমন হলো? এমন প্রশ্নের উত্তর তিনি নিজেও দিতে পারেননি। তবে ঘটনার 3 দিন পরে লাশটি পাওয়া গেছে ঠিকই, কিন্তু লাশ কাটার ঘর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, মানে জেলার পাথরঘাটার কালমেঘা গ্রামের একটি খালের পারে। এরও জবাব নেই। যে ঘরে পানি ঢোকার মতো কোনো ব্যবস্থা নেই, সেই ঘর থেকে একটি লাশ কিভাবে ওদা হয়ে অত দূর চলে গেল? আর লাশ তো কোনো হালকা জিনিস নয়, লাশ তো ভীষণ ভারী একটা জিনিস। হালকা পানির স্রোতে তো অত দূর যাওয়ার কথা না। পানি আসলে তাও হয়তো ভাবতাম, কিন্তু পানিই তো আসেনি। এত ভারী লাশ গেল কোথায়? এটা আমার মনে আজও অনেক দাগ কেটে আছে। আশা করছি আপনার প্রথম জিনের ঘটনাটি এবং দ্বিতীয় লাশ কাটা ঘরের ঘটনাটি আপনার ভালো লেগেছে। আমাদের তৃতীয় ঘটনাটি শুরু করছি, এটিও একটা জিনের ঘটনা। আশা করছি আপনাদের এটাও ভালো লাগবে। ঘটনাটি 2008 ডিসেম্বরের। তখন আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। আমরা বাসা চেঞ্জ করে হালি শহর এলাকায় একটা 5 তলা অ্যাপার্টমেন্টের 2য় ফ্লোরে উঠলাম। ওখানে যাওয়ার প্রায় কয়েকদিনের মধ্যে আমার বাড়ির ছাদে ওঠার অভ্যাস হয়ে গেল। ছাদে অন্য ফ্ল্যাটের লোকজনরা উঠত। একদিন বিকেলে হঠাৎ করে একটা মেয়ের সাথে পরিচয়। মেয়েটির নাম বলল ইনসা। মেয়েটি আমাকে জানালো ইনসা নামের অর্থ হচ্ছে সৃষ্টি। মেয়েটি দেখতে মায়াবী চেহারার আর মাঝারি গড়নের। তার মানে এই বাড়ির প্রথম থেকে ওরা ভাড়াটিয়া হিসেবে থাকছে। মেয়েটা আমার নাম বলে দিল শাওন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি আমার নাম কিভাবে জানলে? আমরা তো এখানে নতুন এসেছি। সে আমাকে বলল, আমাকে সে প্রথম দিনই দেখেছে আর আমার 6 বছরের ছোট ভাইটার কাছ থেকে আমার নাম জেনেছে। এ বলে সে হাসতে শুরু করলো। ওই দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সাথে আমার কথা হলো। এভাবে প্রতিদিন ছাদের একটা জায়গায় আমরা কথা বলতাম। একদিন মেয়েটি আমার কাছ থেকে আমার ফোন নাম্বার নিল আর আমাকে একটা গিফট দিল। গিফটটা অসম্ভব সুন্দর ছিল, আর সেটা ছিল মাটির কারুকাজ, দেখতে অনেকটা কলার মোচার মতো। এত সুন্দর একটা শোপিস পেয়ে আমার খুবই খুশি লাগলো। ইনসা আমাকে বলল এটা খুব যত্ন করে রেখে দিতে আর বাসায় কাউকে না জানাতে। আমি কাউকে না জেনে সেটাকে আমার রুমের ওয়ার্ডরোবে রেখে দিলাম। কিন্তু এরপর থেকে সব ঝামেলা শুরু হলো। একসময় আমি মেয়েটির সাথে খুবই ঘনিষ্ঠ হতে থাকলাম এবং প্রায় সারা রাতি মেয়েটির সাথে ফোনে কথা বলতে থাকি। এমন একটা সময় আসলো যখন মেয়েটির সাথে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারতাম না। মাঝে মাঝে আমরা রাত 2টা-3টা পর্যন্ত কথা বলতাম, আর কথা বলতে বলতে একসময় আমার ছাদে চলে যেতাম দেখা করার জন্য। কিন্তু আমি কখনোই ভাবতাম না যে ওই কিভাবে ছাদে আসতো। এভাবে প্রায় 1 মাস চলে গেল। হঠাৎ একদিন আমার ছোট ভাই কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো আর কি জানি বলতে চাইলো। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কিছুই বলতে পারলো না। আমি আমার রুমে গিয়ে দেখলাম কেমন যেন একটা আশ্চর্য গন্ধ ছড়িয়ে আছে। গন্ধটা আমার খুব পরিচিত মনে হলো, কিন্তু মনে করতে পারছিলাম না গন্ধটা খুব হালকা
কিন্তু অনেক দূরে চলে যাওয়ার মতো একটা গন্ধ। এরপর ঘরের কোণে আমি তাকিয়ে দেখলাম সুন্দর যে শোপিসটা ছিল সেটা ভেঙে পড়ে আছে। আর আমি একটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করলাম, মাটির সেই শোপিসটার ভিতরে গায়ে খুব ক্ষুদ্রভাবে ছোট করে কিছু লেখা আর কিছু প্রতীক খোদাই করা ছিল। আমি আমার মাকে গিফটের লেখা প্রতীকগুলির কথা খুলে বললাম, আর কে দিয়েছে সেটাও বললাম। মা অবাক হলেন আর রাগ করলেন আমার উপর। তিনি সেগুলো দেখতে চাইলেন আর দেখে সব কিছু বুঝতে পারলেন। ওদিকে ইনসাও আজকে ফোন ধরছে না। আমি ছাদে উঠে ইনসাকে ফোন দিলাম, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে এই প্রথম ওর নাম্বারটা বন্ধ পেল। পরদিন মা একজন হুজুরকে ডেকে নিয়ে আসলেন আর হুজুরে এসে সব রহস্যর জট খুলে দিলেন। তিনি লেখা আর প্রতীকগুলি দেখে সব কিছু বুঝতে পারলেন। তিনি বললেন, আমার সাথে এক মহিলা জিন অর্থাৎ পরীর সম্পর্ক ছিল। তিনি আমার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ করেছিল। ও ছোট্ট উপহারটির মাধ্যমে আমার ছোট ভাই খেলতে গিয়ে ওটা ভেঙে ফেলায় সে আমার উপর প্রচণ্ড ক্ষেপে আছে। আর আমার মা আমাকে যেটা বলল সেটা শুনে আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। মা বলল, এই বিল্ডিং হওয়ার পর থেকে ফ্ল্যাটের 5 তলায় কোনো ভাড়াটিয়ায় টিকতে পারেনি, তাই ওটা এখন খালি পড়ে থাকে। আমি বিশ্বাস করতে পারিনি। আমি দৌড় দিয়ে 5 তলায় উঠে যাই আর সেখানে গিয়ে দেখি প্রথমবারের মতো গেটে তালা ঝুলছে। তাহলে কি আমি এতদিন ওটা দেখতে পাইনি? আমি এতদিন কিসের ঘরের মধ্যে ছিলাম আমি জানি না। আমার ভাই এই যাত্রায় বেঁচে গেল। তারপর আমি আর কোনো দিনই ওই নাম্বার খোলা পাইনি। পরে আমি কাস্টমার কেয়ারে যাই এবং অনেক কষ্ট করে জানতে পারি যে এই নাম্বারে আসলে কোনো ইউজার নেই। আমাদের আজকের ঘটনা এখানেই শেষ। কিন্তু আমাদের আজকের ঘটনা শুনে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আমার নানি একদিন গল্প করেছিলেন আমার মামা নাকি প্রায় এরকম কিছু দেখতো। কয়েকদিনের জন্য হারিয়ে যেত, মামাকে পাওয়া যেত না। সবাই খোঁজাখুঁজি করার পর হঠাৎ এক সময় মামার আবার দেখা। সবাই বলতো মামাকে নাকি পরীরা পছন্দ করত। এই ঘটনাও একদিন আপনাদেরকে বলবো, অবশ্যই বলবো। আপনারা যদি শুনতে চান আমাকে বলবেন। এই ঘটনাটা কারো থেকে কালেক্ট করা ঘটনা নয়, এটা আমার নিজের মামার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আমরা যত রকম ভৌতিক ঘটনা আছে সব ভৌতিক ঘটনা আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।